কোথাও কোথাও দেখা গেছে যে ফ্যানের বিনিময়ে মানে একটা ফ্যান গিফট করেছে, সেখান থেকে ব্লাড নেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবন এবং এনবিটিসির গাইডলাইন সম্পূর্ণভাবে মানতে হবে। ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট 1940 অ্যান্ড 1945 তার গাইডলাইনগুলোকে ফলো করতে হবে। তাপসদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, ব্লাড ব্যাংক নিয়ে যে দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি এবং সেটা নিয়ে তদন্ত ইতিমধ্যে হচ্ছে, কিন্তু তার মধ্যে আমরা দেখতে পেলাম স্বাস্থ্য ভবন থেকে অনেকগুলি কড়া পদক্ষেপ এবং অনেকগুলি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যেসব ব্লাড ব্যাংক রয়েছে যারা অভিযুক্ত, তা বাদে সমস্ত বেসরকারি ব্লাড ব্যাংক তাদের হচ্ছে মুচলেখা দিতে হবে যাতে অনিয়ম না হয় বা বেনিয়ম না হয়। কি বলবেন? দেখুন, কমন কজ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স 1996-এ সুপ্রিম কোর্টে তখন হচ্ছে আমাদের দেশে ব্লাডের ক্রাইসিস হয়েছিল এবং সেই নিয়ে একটা পিআইএল ফাইল করেছিল আর্টিকেল 32 এর আন্ডার। এবং তখন থেকেই কিন্তু সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন দিয়ে দিয়েছিল যে কোনো রকম প্রফেশনাল ব্লাড ডোনেশন আমাদের দেশে চলতে পারে না বা বন্ধ করে দেওয়া হয়। তারপরে এনবিটিসি মানে ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল আর প্রতিটা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল হয় এবং বেশ কয়েকটা গাইডলাইন দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের এই যে লাস্ট কয়েক মাসে নতুন সরকার আসার পরে যেটা দেখা গেল তদন্ত করে, যে বেশ কিছু প্রাইভেট ব্লাড ব্যাংক তারা হচ্ছে বাইরের রাজ্যে ব্লাড পাচার করেছে। কিন্তু আমাদের দেশে এই ধরনের কাজ করা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ, মানে বেআইনি, এবং আইন কিন্তু এটাকে প্রশ্রয় দেয় না। কিন্তু মুশকিলটা হলো যে আমাদের এই এই যে সিস্টেমটা, এটা চলছিল কিন্তু দীর্ঘদিন ধরে, এবং এটা চলছিল তৃণমূলের জমানা থেকেই বলা যায়। এবং কোথাও কোথাও এই অভিযোগও উঠেছে, সামনে আসেনি হয়তো, যে স্বাস্থ্য ভবনের তরফ থেকে বলা হয়েছে এই ব্লাড ব্যাংকে এনওসি দেওয়া হবে না, কিন্তু দেখা যাচ্ছে যে পূর্ববর্তী সরকারের কোনো একজন মন্ত্রীর কথা মতো সেই এনওসি দিতে বাধ্য হয়েছে স্বাস্থ্য ভবন। এবং এর ফলে দেখা গেছে যে কোটি কোটি টাকার ব্লাড নিয়ে একটা দুর্নীতি হয়েছে, ব্লাড পাচার হয়েছে, এটাও অভিযোগ। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের কোনো রকম গাইডলাইন ফলো করা হয়নি, তাদের অনুমতি নেওয়া হয়নি, এনবিটিসির পরামর্শ নেওয়া হয়নি। এইরকম করে এই অভিযোগটা ওঠার পরে স্বাস্থ্য ভবন নড়ে চড়ে বসে। বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী বৈঠকে জানায় 73টা ব্লাড ব্যাংকের প্রাইভেট যে ব্লাড ব্যাংকগুলো আছে তাদের মালিক বা কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছে, এবং আলোচনা করে এই আলোচনাটাই কেন বসেছিল, কিন্তু সবার নামে তো নয়, 12টা ব্লাড ব্যাংকের নামে এই অভিযোগটা জমা পড়েছে এবং সেটা নিয়ে তদন্ত চলছে। কিন্তু 73টা ব্লাড ব্যাংকের মালিক বা কর্তৃপক্ষের সাথে মিটিং করেছে, এবং মিটিং করে আমাদের মাননীয় যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন শারদদাস মুখার্জি স্যার, তিনি জানিয়েছেন যে আমরা অ্যাডভার্সারিস নয়, আমরা আপনাদের অ্যাডভাইসার্স। তো আপনাদের হচ্ছে একটা আন্ডারটেকিং বা ডিক্লারেশন দিতে হবে যে আপনারা ব্লাড ব্যাংক চালাচ্ছেন, যে ব্লাড ব্যাংক নিয়ে যে অভিযোগ রয়েছে, কোথাও কোথাও দেখা গেছে যে ফ্যানের বিনিময়ে মানে একটা ফ্যান গিফট করেছে, সেখান থেকে ব্লাড নেওয়া হয়েছে। বা কোথাও দেখা যাচ্ছে যেখানে এই ব্লাড ডোনেশন রিলেটেড ব্লাড ব্যাংকের যাদের যে সমস্ত মেডিকেল অফিসারের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে না নিয়ে গিয়ে দেখা যাচ্ছে স্টুডেন্ট নিয়ে যাওয়া হয়েছে, কোথাও টেকনিশিয়ান, কোথাও নার্সিং স্টাফ, তাদেরকে দিয়ে ব্লাড ডোনেশনের কাজ চালানো হয়েছে। এটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে এই অভিযোগগুলো জমা হওয়ার পরেই সেটাকে বলা হয় যে যেহেতু প্রথমবার এটা ধরা পড়ছে, তো সেক্ষেত্রে কোনো কোয়ার্সিভ অ্যাকশান এই মোমেন্টে নেওয়া যাবে না, যাতে ব্লাড ডোনেশন পশ্চিমবঙ্গের ভিতরে ব্লাডের কোনো ক্রাইসিস না হয়। কিন্তু একটা আন্ডারটেকিং বা ডিক্লারেশন দিতে হবে, যে ডিক্লারেশনে যে গাইডলাইনগুলো আছে সেই গাইডলাইনগুলো ফলো করতে হবে। মানে ন্যাশনাল লেভেলের যে ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল তার মেম্বার এবং আমাদের স্বাস্থ্য ভবনের তরফ থেকে এটা হয়েছে। সেখানে যেটা বলেছে যে স্বাস্থ্য ভবন এবং এনবিটিসির গাইডলাইন সম্পূর্ণভাবে মানতে হবে। ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট 1940 অ্যান্ড 1945 তার গাইডলাইনগুলোকে ফলো করতে হবে, এবং 48 ঘন্টার ভিতরে কি কি কারেক্টিভ মেজার্স নেওয়া হলো সেই কারেক্টিভ মেজার্সগুলো নিয়ে রিপোর্ট জমা দিতে হবে। ভবিষ্যতে আর কোনো ধরনের দুর্নীতি হবে না, বা যে সমস্ত নিয়মগুলো আছে সেই নিয়মগুলো ফলো করতে হবে। প্রাইভেট বা চ্যারিটেবল যে সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও নিয়ম কঠোর করা হয়েছে। বা এই যে সমস্ত নার্সিং স্টাফ বা কখনো টেকনিশিয়ান যে অভিযোগগুলো উঠেছে সেগুলো না হয়ে একদম যাতে যারা এক্সপেরিয়েন্সড মেডিকেল অফিসার এই বিভাগে তাদেরকে নিয়ে যাওয়া হয়, কোনো রকম প্রফেশনাল মানে ব্লাড ডোনেশন চলবে না, এইরকম করে একটা আন্ডারটেকিং করে তাদেরকে জমা দিতে হবে। এবং এটার মাধ্যমে একটা সুবিধা হলো যে স্বাস্থ্য ভবনের পুরো তাদের তত্ত্বাবধানে চলে এলো, এবং পরবর্তীকালে ডাইরেক্টরেট অফ যে রয়েছে সেই দপ্তর থেকে তাদের ইন্সপেক্টররা তারা রেড করতে পারে, তারা মনিটরিং করতে পারে, এবং করে তাদের এগেনস্টে কিন্তু কোয়ার্সিভ অ্যাকশন ভবিষ্যতে নিতে পারে। যদি এখন কারেক্টিভ মেজার্স তারা ঠিকমতো না নেয়, তাহলে স্বাস্থ্য ভবনের তরফ থেকে বা এই যে ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল তারা মনে করলে ভবিষ্যতে রেড করে যদি দেখা যায় যে সেই নিয়মগুলো ফলো করা হয়নি,
তখন তারা যে কোনো অ্যাকশন কিন্তু নিতে পারবে। দানের রক্ত ভিন রাজ্যে পাচার, সেটা নিয়েও আমরা দেখতে পাচ্ছি কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং সেই সঙ্গে ব্লাড ব্যাংকের পরিষেবা তা সুনিশ্চিত করতে হবে। যদি কোনো হসপিটালে বা কোথাও ব্লাড ব্যাংক মানে ব্লাড থেকে থাকে, তাহলে রোগীকে পরিষেবা দিতে হবে, ফেরানো যাবে না, এটা নিয়েও বলা না হয়েছে। না, অবশ্যই দেখুন এই মাঝখানে যে পিরিয়ডটাই যেটা হয়েছে, আমার কাছে তো এর আগে অনেক ফোন আসতো, বিশেষ করে আমি যেটা দেখলাম, আমি নিজেও হয়েছে যে এই সমস্ত প্রাইভেট ইনস্টিটিউশন বা ছোটো, সব থেকে সমস্যায় পড়ে কোনগুলো, ছোটোখাটো নার্সিংহোমগুলো। গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট হসপিটাল এগুলো বিপদে পড়বে না, পড়েও নেই। তার কারণ হচ্ছে তাদের নির্দিষ্ট ব্লাড ব্যাংক আছে এবং সেখানে এই ধরনের কোনো অভিযোগ নেই। অভিযোগটা উঠেছে সম্পূর্ণ প্রাইভেট ব্লাড ব্যাংকের বিরুদ্ধে, যাদের থেকে ব্লাড নেয় হচ্ছে ছোট ছোট নার্সিংহোমগুলো। সেই সমস্ত নার্সিংহোমগুলো তার অত কিছু জানে না, ওরা দেখা যাচ্ছে যে ব্লাডটা ওখান থেকে নিয়ে নেয়। কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ আমার কাছে অনেক সময় দেখা যাচ্ছে ব্লাড না পেয়ে ফোন করেছে, আমি হয়তো এই নেট থেকে সার্চ করে এদের নাম নাম্বার জোগাড় করে দিয়েছি, বা কোনো কোনো এনজিও মারফত আমি বা ব্লাড আর কি জোগাড় করার ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু এই সমস্ত যে অভিযোগগুলো উঠেছে, সেই অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকদিন কিছু কিছু ব্লাড ব্যাংকের অপারেশন মানে কাজকর্ম বন্ধ করা হয়েছিল, যে তারা কাজকর্মতে না করতে পারে। এবং অনেকে ভয় পাচ্ছিল যে ব্লাড ডোনেশন করে কি না কি হবে। তার কারণ হচ্ছে ব্লাড ডোনেশনের জন্য ট্রান্সমিশনাল ডিজিজ হয় কিছু, তো সেই ডিজিজগুলোর জন্য মানুষ অনেকেই ভয় পাচ্ছে যে তাহলে অনেক অনিয়ম হয়েছে, উপযুক্ত যে ডেডিকেটেড ডক্টর সে নেই, তার অ্যাবসেন্সই হয়েছে। তো সেই জন্য মানুষ একটা ভয়ের ভিতরে হয়তো তৈরি হয়েছিল। কিন্তু সেই ভয় আমি মানুষকে বলবো যে এখন যেহেতু স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে বা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল বা এনবিটিসি তারা সম্পূর্ণভাবে এই ব্যাপারটা নজরে রেখেছে এবং গাইডলাইন দেওয়া হয়েছে, তো সাধারণ মানুষের ভয়ের কোনো ব্যাপার নেই। তারা নিঃসন্দেহে তারা ব্লাড ডোনেট করতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কোথাও কোনো ক্লাব বা কোথাও কোনো চ্যারিটেবল অর্গানাইজেশন তারা যদি আপনাকে কোনো গিফটের বিনিময়ে ব্লাড নিতে চায়, সেই জায়গায় আপনারা সচেতন থাকবেন এবং উপযুক্ত সেখানকার প্রশাসন তাদেরকে জানাবেন এবং মানুষের ভিতরে সচেতনতা তৈরি করতে হবে যে আমাদের দেশে প্রফেশনাল ব্লাড ট্রান্সফিউশন বলে কিছু নেই, যে কোনো টাকার বিনিময়ে বা কোনো গিফটের বিনিময়ে ব্লাড ডোনেশন, এই জায়গা থেকে আপনারা শুধু বিরত থাকা নয়, যদি কোনো অর্গানাইজেশন বা কোনো ক্লাব বা কোনো কেউ যদি এটা করে থাকে, তাহলে দ্রুত প্রশাসনকে জানান, স্বাস্থ্য ভবনকে জানাতে পারেন বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে জানাতে পারেন, যাতে এই ধরনের কাজ চলে না। কারণ আমাদের দেশে সম্পূর্ণ এটা বেআইনি, কিন্তু ব্লাড ডোনেট করতে হবে। এবং মাঝখানে যেটা হয়েছিল, মেডিকেল কলেজ হসপিটাল অনেক সময় তো প্রাইভেট ব্লাড ব্যাংক থেকে ব্লাড পায়নি, সাময়িক ক্রাইসিস হয়েছিল কিন্তু প্রাইভেট জায়গাগুলোতে, সেগুলো কিন্তু গভর্নমেন্ট হসপিটাল বা যেগুলো গভর্নমেন্ট আন্ডারটেকিং আছে তারা কিন্তু সেই জায়গাটা মিটিয়ে দিয়েছে, যার জন্য আমাদের সেই পরিস্থিতির মুখোমুখি পড়তে হয়নি, সেই জায়গা কিন্তু ক্লিয়ার হয়েই গেছে। কিন্তু ভবিষ্যতে এই মানে ড্রাগ কন্ট্রোল, এই মানে ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল এবং স্বাস্থ্য ভবনকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, বা যে আন্ডারটেকিংগুলো তারা বলেছেন সেই আন্ডারটেকিংগুলো যদি ঠিকঠাক করে মেনে চলে, আশা করছি অসুবিধা হওয়ার কথা না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সল্টলেক থেকে কিডনি পাচার চক্রের একজন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যাচ্ছে যে চাকরির প্রলোভন দেখিয়ে লুধিয়ানা নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে কিডনি বার করে নেওয়া হয় এবং অভিযোগ করা হয়, এবং সেই অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে সল্টলেকে। হ্যাঁ, যতদূর সম্ভবত যে ছেলেটার হয়েছে তার বাবা সম্ভবত মনে হয় থানায় কমপ্লেন করেছে, এবং এটা প্রায় 1 মাস আগের ঘটনা। এবং এইগুলো দেখুন, এই র্যাকেটগুলো হয় না, এই ট্রাফিকিং যে কেস আমরা হিউম্যান ট্রাফিকিং বলি, অর্গান ট্রাফিকিং বলি, এইগুলো কিন্তু দেখা যাচ্ছে যে কাছাকাছি লোক, র্যাকেটের লোক মানে ওই স্লিপার সেলের মতো কাজ করে। এখানে যেটা তার বাবা অভিযোগ করলো, যে লোকটা নিয়ে গেছিলো তার নাম প্রভাস মণ্ডল, তার ডায়মন্ড হারবার বাড়ি হলেও সে এখানে থাকতো এবং দীর্ঘদিন ধরে চিনত। তাকে কাজের প্রলোভন দেখিয়ে যে অনেক বেশি স্যালারি দেওয়া হবে এবং নিয়ে যাওয়ার আগে তার বেশ কিছু ব্লাড টেস্ট হয়েছিল, এবং তাকে বোঝানো হয়েছিল যে আপনি মানে যেটা অভিযোগ করেছে যে সেখানে চাকরি পেতে গেলে তার মেডিকেল ফিটনেস দরকার, তার জন্য ব্লাড টেস্ট করতে হবে। টেস্ট করেছিল এবং করে সে একদিন হঠাৎ করে চলে গেল, এবং যাওয়ার পরে সেখানে কোথাও একটা রেখে তারপরে মানে লুধিয়ানাতে সেখানে শাকিল নামের একজনের সাথে কথা হয়। এই শাকিলকে মনে করা হচ্ছে যে একটা মাস্টার মাইন্ড হতে পারে, আর এই সম্ভবত যে প্রভাস মণ্ডল সে হয়তো এজেন্ট। ও তার বাবা অভিযোগ করেছিল এরও নাকি একটা কিডনি নেই। এখন দুটো জিনিস আলাদা, একটা হচ্ছে অর্গান ট্রাফিকিং আর অর্গান ডোনেশন। আমাদের দেশে দেখুন এই যে অর্গান ডোনেশন যেটা হয়, কিডনি যদি ডোনেশন বলুন, এটা সম্পূর্ণ যেটা মানে কন্ট্রোল করে তার বেশ কিছু কিন্তু গাইডলাইন আছে। একটা হচ্ছে ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন, এদের বেশ কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইন ফলো করতে হবে। সেই গাইডলাইন হচ্ছে চলে, যেমন লিভিং কিডনি ডোনার যদি হয়, তার সাথে হচ্ছে যে যদি নিয়ার রিলেটিভ হয়, নিয়ার রিলেটিভ মানে ধরুন প্যারেন্টস, সিবলিং, গ্র্যান্ড প্যারেন্টস, এরা দিতে পারে।
আর একটা হচ্ছে নন নিয়ার রিলেটিভ আছে অর্গান ডোনেশন যাদের, কিডনি ডোনেশন যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডস বা অন্যান্য হতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু যে অথরিটি থাকে কমপ্লায়েন্স অথরিটি, তাদের কাছ থেকে পারমিশন নিতে হয় এবং কোনো রকম কোনো টাকার ট্রানজ্যাকশন হয় না। এটা সম্পূর্ণরূপে আমাদের দেশে কিন্তু ভলেন্টারি মানে ডোনেশন, এখানে টাকার কোনো প্রশ্ন ওঠে না। যেমন আমাদের ব্লাড ডোনেশনটাও হচ্ছে ভলেন্টারি, এবং এই জায়গায় যদি আপনার লিভিং ডোনার কোনো কিডনি দিতে যায় তাহলে তার ক্ষেত্রে কিন্তু ভলেন্টারিলি হতে হবে, আর একটা ইনফর্ম কনসেন্ট থাকতে হবে, তার ক্ষেত্রে কিন্তু জোর করে নেওয়া যাবে না। সো এই ক্ষেত্রে এই কেসটাকে বলা যায় যে এটা অর্গান ট্রাফিকিং। সে বলছে যে ওখানে নিয়ে যাওয়ার পরে কোনো একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে তার সম্ভবত অজ্ঞান করা হয়েছিল, বা তারপরে দেখা যায় যে যে জায়গায় একটা কাটা বড় দাগ আছে তাতে মনে হচ্ছে যে পসিবলি তার পরে যেটা বিধাননগর হসপিটালে ভর্তি হওয়ার পরে আলট্রাসোনোগ্রাফি করেছে, আলট্রাসোনোগ্রাফিতে তার একটা কিডনি নেই, লেফট কিডনি মোস্ট প্রবাবলি। এবার দেখুন দুটো কজ হতে পারে, একটা হচ্ছে ছোটোবেলা থেকেই কিডনি নেই, রুডিমেন্টারি কিডনি বলে, যেটা ইউএসজিতে সিঙ্গেল কিডনি আসে। আর একটা হচ্ছে তাকে এবার তোমার কনফার্ম করার জন্য কিন্তু এই সিটি স্ক্যান করা হয়। এবার কন্ট্রাস্ট দিলে একটা কিডনির উপর চাপ হয়, তো সেক্ষেত্রে নন কন্ট্রাস্ট সিটি করাটাই বেটার। এবার ডায়াগনোসিস করে বের করতে হবে, কিন্তু যেহেতু ওর পেটে একটা কাটা দাগ আছে, তো সেক্ষেত্রে আপনি মানে শিওর হতে পারেন যে হলেও হতে পারে যে কিডনি তার কেটে বাদ দেওয়া হয়েছে, বা এই যে সমস্ত হিসাব মিলে আছে। তো এখন তো এটা আন্ডার ইনভেস্টিগেশন আছে, অলরেডি এই প্রভাস মণ্ডল অ্যারেস্ট হয়েছে এবং শাকিলের খোঁজে বিধাননগর পুলিশ তল্লাশি চালাচ্ছে, এবং এগুলো কিন্তু খুব উদ্বেগের বিষয়। মানে মেডিকেল ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বা স্বাস্থ্য ক্ষেত্রে যে ব্লাড ডোনেশন নিয়েও আমরা দেখতে পেলাম দুর্নীতি, তারপর কিডনি পাচার চক্র, কি বলবেন? এগুলো তো দেখুন, মানে এগুলো কিন্তু খুব ভয়াবহ ব্যাপার, মানে মানুষের জীবন নিয়ে ছেলে খেলা। এবং এটা কিন্তু দেখুন একটা রাজ্য জড়িত নয়, আমি যদি এখন দায়ী করি যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ জড়িত, তা কিন্তু নয়, এটা কিন্তু সম্পূর্ণরূপে ইন্টার স্টেট। আপনি ব্লাড পাচার, সেখানেও দেখা যাচ্ছে যে ওড়িশা, ইউপি, বিভিন্ন নাম উঠে আসছে বিভিন্ন রাজ্যের, এক্ষেত্রে পাঞ্জাবের লুধিয়ানা। তো তার মানে এই র্যাকেটগুলো কতটা অ্যাক্টিভ, শুধুমাত্র আমাদের স্টেট বা মানে আমাদের স্টেটের স্বাস্থ্য ভবন বা আমাদের স্টেটের যে অথরিটি আছে প্রশাসনিক তৎপরতা তা দেখালে হবে না, এটা কিন্তু অন্যান্য রাজ্যেও এই পাচার চক্রগুলো অ্যাক্টিভ আছে। আমাদের যেমন এখানে আজকে ব্লাড ব্যাঙ্কগুলোকে সতর্ক করে দেওয়া হলো, অ্যাট দ্য সেম টাইম অন্য যে রাজ্য, আমরা তো এখন বলতে পারছি আমাদের এখানে 73টা ব্লাড ব্যাংক আছে, তার ভিতর 12টা ব্লাড ব্যাংকের এটা হয়েছে। আমার যেটা বক্তব্য, ওই সাইডে কাউন্টার পার্টটা অন্য অন্য রাজ্যে যারা ব্লাডগুলো কিনেছে, সেই সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলো তারাও তো নাম ফলো করেনি, আমরা এখনও তাদের নাম জানি না কারা কারা কিনেছে, এই ব্লাডগুলো কোথায় গেছে। সেই সমস্ত ব্লাড ব্যাংক সেই কনসার্নড স্টেটের, তাদেরও ইনভেস্টিগেশন দরকার। আবার এই যে যদি আপনি কিডনি পাচার চক্রের ভেতরে আসেন, কিডনি পাচার আমাদের এখানে সল্টলেক থেকে কিডনিটা সেই লোকটাকে নিয়ে চলে গেল লুধিয়ানাতে, তাহলে লুধিয়ানা মানে পাঞ্জাবের, সেখানকার পাঞ্জাবের অ্যাডমিনিস্ট্রেশনকেও দেখতে হবে। এটা কিন্তু ইন্টার স্টেট ম্যাটার, এবং ন্যাশনাল লেভেলে দিল্লিতে এই মানে দিল্লির এই জিনিসটা হচ্ছে ভালো করে দেখা উচিত। কারণ যখনই একটা কিডনি পাচার চক্র, মানে শুধুমাত্র কিডনি পাচার হচ্ছে তা নয়, যখনই অর্গান ট্রাফিকিং হয় অন্যান্য অর্গান হতে পারে, আর কোথায় কোথায় হয়েছে সেগুলোও দেখা উচিত। ব্লাড নিয়ে এত অভিযোগ, আশা করছি দিল্লি থেকে নির্দিষ্ট গাইডলাইন বা নির্দিষ্টভাবে দেখবে। এবং এটা নিয়ে আমার মনে হয় কিছুদিন আগে দেখবেন যে গত অভয়া কেসের পরেই 1-1.5 বছর ধরে কিন্তু ফেক মেডিসিন নিয়ে মাসে মাসে একটা লিস্ট বেরোচ্ছিল, এখনো বেরোয় যে কোন কোন মেডিসিনগুলো ফেক, কোন কোন মেডিসিনগুলো ঠিক নয়। তো সরঞ্জামও আমরা দেখেছি, সরঞ্জামও দেখেছি, ইনস্ট্রুমেন্টগুলো দেখেছি, তার কোয়ালিটিগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এবং তারপরে দেখবেন সেই ব্যাপারটা অনেকটা কমেছে। প্যান ইন্ডিয়া কিন্তু একটা অভিযান চলেছে এটা নিয়েও, এই যে ব্লাডের যে ইস্যুটা হয়েছে বা কিডনির ইস্যুটা হয়েছে, এটা শুধু পশ্চিমবঙ্গের ইস্যু নয়, কিন্তু ওটা পাঞ্জাবে কি হয়েছে আর এখানকার ব্লাড গেছে অন্য স্টেটে। তার মানে এটা কিন্তু গোটা ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যের সমস্যা, একটা রাজ্যের সমস্যা নয়। তাহলে এটা কিন্তু প্যান ইন্ডিয়া অভিযান দরকার, এবং প্যান ইন্ডিয়া অভিযান দরকার মানে প্রতিটা রাজ্যের তাদের গভর্নমেন্টকে এটা অ্যাক্টিভ হতে হবে, তাদের প্রশাসনিক তৎপরতা দেখাতে হবে, এবং যারা কালপ্রিট তাদের কিন্তু শাস্তি দিতে হবে। শুধু এক্ষেত্রে পশ্চিমবঙ্গ করলেই হবে না, বাকি রাজ্যগুলোকে অ্যাক্টিভলি এগোতে হবে।